ডায়মন্ড হারবার নিয়ে কি রীতিমতো টেনশনে পড়ে গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? আপনারা জানেন যে আজকে ডায়মন্ড হারবারের দুটি বিধানসভা ডায়মন্ড হারবার এবং ফলতা নিয়ে একটা বৈঠক ছিল, দলীয় স্তরের বৈঠক ছিল এবং সেখানে তৃণমূল সূত্রেই যেসব খবর আসছে তা কিন্তু মোটেই সুখকর নয়। রীতিমতো ধমক চমক চলেছে, এমনকি পদ থেকে তাড়িয়ে দেওয়ার নিদানও দিয়েছেন দলীয় নেতা এবং কাউন্সিলরদের। এত ধমক চমকের কি হলো, প্রশ্নটা উঠছে সেইখানেই। তাহলে তাহলে কি ডায়মন্ড হারবারে এবারে ভয়ে জুজু তারা করছে তৃণমূল কংগ্রেসকে? ভয়ে জুজু তারা করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, আর সেই জন্যই কি টেনশন ঘনাচ্ছে? প্রশ্নের উত্তরটা খুঁজব এই প্রতিবেদনে। নমস্কার প্রিয় বন্ধু, মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, এবারে লোকসভা নির্বাচনে যে কটা নজরকাড়া কেন্দ্র ছিল, সেই নজরকাড়া কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ডায়মন্ড হারবার। কেননা এই ডায়মন্ড হারবার থেকেই প্রার্থী হয়েছেন, গত দুবার জিতে সাংসদ হয়েছেন ওই আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের যিনি সাধারণ সম্পাদক পদে আছেন, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথমবার খুব একটা বেশি মার্জিন হয়নি, 70,000-এর কাছাকাছি ছিল, কিন্তু গতবার সেই মার্জিনটা প্রায় 3 লাখ ক্রস করে যায়। যদিও বিরোধীরা অভিযোগ করেছিল যে এই যে জয়টা এসেছে সেটা হচ্ছে নাকি ভোট লুট করে, কিন্তু যাই হোক 5 বছর সাংসদ হিসেবে তিনি কাটিয়েছেন। কিন্তু তারপরে দুবারের সাংসদ যে টেনশনে পড়ে যাচ্ছেন সে কথা বোঝা যাচ্ছিল যখন আমরা দেখলাম তিনি ঘোষণা করলেন যে তিনি নাকি অন্য কোনো কেন্দ্রের প্রচারেই যাবেন না, শুধু ডায়মন্ড হারবার নিয়ে পড়ে থাকবেন। আরও বোঝা যাচ্ছিল যখন তিনি এমন একটি কাজ করেছেন যেটা ভূভারতে কেউ করেছে বলে কোনোদিন শোনেনি, যেটা রাজ্য সরকারের করার কথা, সেই কাজটি তিনি করছেন। তিনি বার্ধক্য ভাতা দেওয়া শুরু করলেন। এখন বার্ধক্য ভাতা দেওয়া তো যথেষ্ট ভালো কাজ, কিন্তু বিরোধীরা অভিযোগ করতে শুরু করলেন যে আসলে নড়বড় করছে ডায়মন্ড হারবার আসনটি, যে কোনো মুহূর্তে হারের ভ্রুকুটি তারা করছে। আর তাই তাই পয়সা ছড়িয়ে ভোট কেনার নাকি তিনি চেষ্টা করছেন। যাই হোক, সেই ঘটনা যখন ঘটছে, তারপর তাকে চাপে ফেলার জন্য আমরা বিরোধীদের তরফ থেকে বিভিন্ন কথা শুনেছিলাম। কখনো শুনলাম যে নওশাদ সিদ্দিকী, যিনি আইএসএফের একমাত্র বিধায়ক আছেন, তিনি নিজে দাঁড়িয়ে যাবেন ডায়মন্ড হারবার থেকে। এবং এবং আপনারা জানেন যে ডায়মন্ড হারবারে প্রায় 51-52% সংখ্যালঘু ভোট আছে এবং সেখানে গতবারই বামেদের প্রার্থী কিন্তু 1 লক্ষর কাছাকাছি ভোট কেটেছিল। এবার নওশাদ সিদ্দিকী এই সংখ্যালঘু সমাজে নিজের অ্যাকসেপ্টেন্স যেভাবে বাড়িয়ে তুলছেন, তাতে করে তিনি এখানে দাঁড়ানো মানে নিশ্চিতভাবে সেই সংখ্যালঘু ভোটে তিনি থাবা বসাবেন। আর সংখ্যালঘু ভোটে থাবা বসানো মানেই সেটা কিন্তু তৃণমূলের বাক্স থেকে যাবে, কেননা এই সংখ্যালঘু ভোট এক কাট্টা হয়ে তৃণমূলের বাক্সে পড়ে। এটা আজকে প্রমাণিত সত্য, কিন্তু 2021-এর নির্বাচনের পর সেই সিনারিও চেঞ্জ হচ্ছে, তৃণমূল থেকে সংখ্যালঘুরা মুখ ফেরাচ্ছে। ফলে এই নওশাদ সিদ্দিকী দাঁড়ানো মানে ডায়মন্ড হারবারের লড়াইটা কিন্তু জমজমাট হবে। অন্যদিকে বিজেপিও তাল ঠুকছিল তাকে হারাবে বলে, কিন্তু আমরা দেখলাম তৃণমূল কংগ্রেস সেখানে প্রার্থী ঘোষণা করে দিল। কিন্তু প্রার্থী ঘোষণা করে দেওয়া হলেও আমরা আইএসএফ বলুন, বাম বলুন, কংগ্রেস বলুন, বিজেপি বলুন, কারোর তরফ থেকেই সেখানে কোনো প্রার্থী ঘোষণা হতে দেখলাম না। আর এর ফলেই তৃণমূল কংগ্রেস কার্যত তাল ঠুকতে শুরু করে দিয়েছিল যে অভিষেক ব্যানার্জি নামটা শুনেই নাকি বাকিরা ভয় পেয়ে গেছেন এবং সেই জন্য কেউ এখানে হারার ভয়ে দাঁড়াতেই চাইছেন না। এবং স্বাভাবিক, এতদিন ভোট ঘোষণা হয়ে গেছে, এখনও যদি প্রার্থী ঘোষণা না হয়, যে কোনো প্রার্থী তার অ্যাডভান্টেজটা নেবে এবং এই কথাটা বলবে। কিন্তু আজকে যে ঘটনাটা ঘটলো, সেই ঘটনাটা আমার মনে হয় না যে তৃণমূল কংগ্রেসকে খুব একটা স্বস্তিদায়ক জায়গায় রেখে দিয়েছে। কেননা আজকে সেখানে দলীয় স্তরে বেশ কিছু নেতাদের নিয়ে বাছাই করা দুটি বিধানসভা ডায়মন্ড হারবার এবং ফলতা নিয়ে বৈঠক করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবার, সেখানে তিনি একদম নাম ধরে ধরে বলে দিয়েছেন যে 4, 6, 9, 16 এই ওয়ার্ডে ভোট খামতি হচ্ছে। কিসের জন্য খামতি হচ্ছে? তিনি একদম পরিসংখ্যান দিয়ে নাকি দেখিয়ে দিয়েছেন যে গত 10 বছরে তিনি ডায়মন্ড হারবারের জন্য প্রতি ঘন্টায় 10 লক্ষ টাকার কাজ করেছেন। এই এত কাজ করার পরেও সেখানে ভোট কেন কম হচ্ছে? তাহলে তাহলে কি সেখানে স্থানীয় স্তরের যারা নেতা রয়েছেন তারা ঠিকভাবে কাজ করতে পারছেন না? আর এই জায়গা থেকেই তিনি দলীয় নেতৃত্বের কাছে স্পষ্ট করে দিয়েছেন যে লোকসভা নির্বাচনেও যদি এখান থেকে ভোট না বাড়ে, যদি তার লিড না আসে, তাহলে সেই দায় তার নয়। তিনি ভালো কাজ করেননি এমন তো নয়, তিনি নাকি দুর্দান্ত কাজ করেছেন তার মতে। সুতরাং স্থানীয় নেতৃত্বের জন্য কিন্তু সেখানে হারতে হতে পারে। আর যদি সেই হারটা হয় তাহলে সেটা তাদের স্থানীয় নেতৃত্বের ব্যর্থতা, আর তার দায় নিয়ে দলীয় পদ থেকে কিন্তু তাদেরকে সরে যেতে হবে।
কি অদ্ভুত ব্যাপার বলুন। লোকসভা নির্বাচন হচ্ছে, লোকসভা নির্বাচনে লোকে দল দেখে, প্রতীক দেখে বা প্রার্থী দেখে ভোট দেয়, কিন্তু সেখানে প্রতিটি জায়গায় লিড চায়। আর যদি লিড না পায় তাহলে প্রার্থীর কোনো দোষ নয়, দলের কোনো দোষ নয়। এই যে দলের এত চুরি জোচ্চুরি হচ্ছে, এতগুলো নেতামন্ত্রী জেলে পড়ে আছে, গোটা বাংলা ফুঁসছে, সন্দেশখালি কাণ্ড হচ্ছে, এগুলো কোনো ইস্যু না। স্থানীয় নেতৃত্বের ব্যর্থতা, অর্থাৎ যে যেখানে যা পারে করুক, চুরি চামারি জোচ্চুরি বাটপারি যে যেটা করবে করুক, কিন্তু সে তার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই, তার সঙ্গে প্রার্থীর কোনো সম্পর্ক নেই। যত দোষ নন্দ ঘোষ ওই স্থানীয় স্তরের নেতারা, তাদেরকে যে কোনোভাবেই হোক লিডটা দিতেই হবে। আর এর সঙ্গে সঙ্গে আরেকটা বিধানসভা নিয়ে আলোচনা হচ্ছিল, যেটা নিয়ে গুজগুজ ফুসফুস শুরু হয়ে গেছে গোটা ডায়মন্ড হারবার জুড়ে, গোটা তৃণমূল কংগ্রেস জুড়ে। কেননা দ্বিতীয় যে বিধানসভাটি ছিল সেই বিধানসভাটির নাম হচ্ছে ফলতা। যে ফলতায় একচ্ছত্র আধিপত্য রয়েছে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতি নামে যিনি পরিচিত, সেই জাহাঙ্গীর খান। যে জাহাঙ্গীর খানকে কিছুদিন আগে বিরোধী দলনেতা মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী তিনি কার্যত হুঙ্কার ছেড়েছেন যে এই জাহাঙ্গীর খানের অবস্থা নাকি শেখ শাহজাহানের থেকেও খারাপ হতে চলেছে। যাই হোক, সেই জাহাঙ্গীর খানের নেতৃত্বে থাকা ফলতা বিধানসভা নিয়েও কিন্তু আজকে বৈঠক ছিল, এবং সেইটা নিয়েও নাকি অভিষেক ব্যানার্জি খুব একটা সন্তোষ প্রকাশ কিছু করেননি। আসলে প্রবলেমটা যেটা হয়েছে যে পঞ্চায়েত নির্বাচনে সারা রাজ্য জুড়ে নাকি তৃণমূলের জয় জয়কার হয়েছে, তৃণমূলের জয় পতাকা উড়েছে, সবুজ আবির উড়েছে, কিন্তু বাস্তব যেটা হয়েছে, যেটা বিরোধীরা বলে থাকেন, সেটা হচ্ছে আদতে এটা লুটপাটের ভোট হয়েছে। আসলে সত্যিকারের জনমত এখানে প্রতিফলিত হয়নি। যে যতখানি পেরেছে লুটে নিয়েছে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই আঙুলটা উঠেছে শাসক দলের দিকে। গুলি, বন্দুক, বোমা, বারুদ, লাশ, রক্ত, এই সবের উপর দিয়ে পঞ্চায়েত নির্বাচনটা হয়েছে। কিন্তু এত সব করার পরেও পঞ্চায়েত নির্বাচনে এইসব অঞ্চলে বিজেপি যা ফলাফল করেছে সেটা কিন্তু চমকে দেওয়ার মতো। আর সবথেকে মজার ব্যাপার হচ্ছে, এই পঞ্চায়েত নির্বাচনের সময় বিজেপির তরফে এখানে যিনি পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন তার নাম হচ্ছে শঙ্কুদেব পাণ্ডা। যে শঙ্কুদেব পাণ্ডা ডায়মন্ড হারবারে ঢোকার পর থেকেই কিন্তু সেখানে বিজেপি নাকি যথেষ্ট চার্জড আপ হয়ে গেছে বলে শোনা যাচ্ছে। আর একটা কানাঘুষো রয়েছে যে এখানে ডায়মন্ড হারবারের প্রার্থী কাকে করা হবে সেই নিয়ে যে 2-3 জনের নাম শর্টলিস্টেড হয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে এই শঙ্কুদেব পাণ্ডা। সবথেকে বড় কথা, তিনি একদা তৃণমূল করতেন এবং তৃণমূলের ছাত্র সংগঠনটা তিনি কার্যত নিজের হাতে তৈরি করেছিলেন। ফলে আজকে যারা অনেকেই যুবনেতা হয়েছেন, যারা 2014 পরে এসেছেন তাদের অন্য কথা, কিন্তু তার আগে যারা তৃণমূলটা করতেন, ছাত্র রাজনীতিটা করতেন, তাদের অনেকেই কিন্তু আজকে যুবনেতা হয়েছে, এবং এই সমস্ত নেতা কিন্তু এই শঙ্কুদেব পাণ্ডার হাত ধরেই তৈরি হয়েছেন। ফলে একটা সম্ভাবনা ক্রমশ উজ্জ্বল হচ্ছে যে শঙ্কুদেব পাণ্ডা যদি বিজেপির প্রার্থী হন, ওই তৃণমূলের অংশটা তৃণমূলের অন্দরে থেকেই এবার কিন্তু স্যাবোটেজ করে দিতে পারে। অর্থাৎ তারা কিন্তু পুরনো নেতাকে জেতানোর জন্য ঝাঁপাতে পারে। এটা এখনও জল্পনা স্তরে আছে। অবভিয়াসলি এই ধরনের কথার কোনো অফিসিয়াল প্রুফ হয় না, কিন্তু এমন গুঞ্জন ডায়মন্ড হারবারে কান পাতলেই শোনা যাচ্ছে। তারাও মরিয়াভাবে প্রতীক্ষা করছে বিজেপি কবে প্রার্থীটা ঘোষণা করবে, বা বিজেপির তরফে শঙ্কুদেব পাণ্ডার নামটা কবে ঘোষণা হবে। অন্য প্রার্থী হলে তারা কি করবেন জানা নেই, কিন্তু শঙ্কুদেব পাণ্ডা যদি কোনো রকমের প্রার্থী হয়ে যান, তাহলে কিন্তু এবারে অনেক কিছু এপাং ওপাং ঝপাং হতে পারে, এমন সম্ভাবনার কথা ডায়মন্ড হারবার জুড়ে ঘুরে বেড়াচ্ছে। তার থেকেও বড় কথা, যেটা মজাদার কথা, সেটা হচ্ছে যে নওশাদ সিদ্দিকীও শেষ পর্যন্ত দাঁড়াবেন এখানে। নওশাদ সিদ্দিকী দাঁড়ালে দেখুন, এখানে যে সংখ্যালঘু ভোটটা আছে তাদের একটা অংশ এবার বিজেপির দিকে ঝুঁকছে, কিন্তু সেই পরিমাণটা খুব কম, 1%, 2% হয়তো হতে পারে। কিন্তু ডায়মন্ড হারবারে যে সার্বিকভাবে যে সংখ্যালঘু ভোটটা রয়েছে 51-52%, সেখান থেকে 1-2% ভোট এলে এমন কিছু কিন্তু ফলাফল চেঞ্জ হবে না। কিন্তু যখনই নওশাদ সিদ্দিকী দাঁড়িয়ে যাবেন, যদি তিনি দাঁড়ান, তাহলে একটা সম্ভাবনা বলছে প্রায় 13-16% ভোট কিন্তু নওশাদ সিদ্দিকীর দিকে যেতে পারে, যেটা হিউজ। আর এই 13-16% ভোট যদি চলে যায় তৃণমূলের বাক্স থেকে, তারা কিন্তু নড়বড়ে 30-এ চলে আসবে, অর্থাৎ 35, 36, 34 এই রেঞ্জে তাদের ভোটটা হয়ে যাবে। একটা ত্রিমুখী লড়াই হয়ে যাবে। আর বিজেপি কিন্তু 2019-এ যখন তাদের সংগঠন এতটা পোক্ত হয়নি, সেখানে প্রার্থী খুব একটা হেভিওয়েট কিছু হয়নি, প্রচারেও সেইভাবে ঝড় তুলেছে বলে শোনা যায়নি, তারপরেও তারা কিন্তু 40%-এর কাছাকাছি ভোট রেখেছিল এই ডায়মন্ড হারবারে। এবারে কিন্তু বিজেপি অনেক বেশি সাংগঠনিকভাবে শক্তিশালী, মানে 2019-এর তুলনায় বলছি আমি,
এটা ভাববেন না যে ডায়মন্ড হারবারে দুর্দান্ত সংগঠন তৈরি করে ফেলেছে বিজেপি, না এখনও সেটা হয়নি, কিন্তু 2019-এর তুলনায় বেশ শক্তিশালী জায়গা রয়েছে। রাজ্য জুড়ে হাওয়াটাও একটা তৃণমূলের প্রচণ্ডভাবে বিরোধী হয়েছে, এবং অবভিয়াসলি ডায়মন্ড হারবারের মতো কেন্দ্র মানে সেখানে বিজেপির কিন্তু হাই ভোল্টেজ নজর থাকবে। তাদের কেন্দ্রীয় স্তরে যারা শীর্ষ নেতা রয়েছেন, একদম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জেপি নাড্ডা, রাজনাথ সিং থেকে শুরু করে অনেকেই আসবেন কিন্তু সেখানে প্রচার করতে। ফলে ফলে ডায়মন্ড হারবার কিন্তু খুব একটা সুবিধাজনক জায়গায় নেই, আর সেটা প্রথম দিনের বৈঠকেই কি বুঝতে পারলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর সেই জন্যই কি মেজাজ খিঁচড়ে গেছে। আর তাই যে দলের কর্মীদের তিনি একদম ভরা মঞ্চ থেকে বলেন আপনারা সম্পদ, আপনাদের জন্যই সমস্ত কিছু, আপনারা এই বুথে গিয়ে লড়াইটা করেন, তাদের একদম সরাসরি হুঙ্কার ছাড়ছেন যে আমি যদি লিড না পাই তাহলে কিন্তু পদ হারাতে হবে, ব্যর্থতা মেনে নিতে হবে, ব্যর্থতা আমার নয়, সাংসদ হিসেবে আমি কোনো ভুল করতে পারি না, যত ভুল করেছেন আপনাদের কিন্তু পদ ছাড়তে হবে। আর সেই চাপটা রেখেই কি নির্বাচনী বৈতরণীটা পার করার চেষ্টা করছেন। কিন্তু ডায়মন্ড হারবার জুড়ে যে গুজগুজ ফুসফুসটা শোনা যাচ্ছে, যেভাবে সেখানকার নিচু তলা কার্যত ক্ষিপ্ত হয়ে রয়েছে, সেই জায়গা থেকে শেষ অবধি কি সমস্তটা ম্যানেজ হবে, নাকি এখনও বিরোধীরা প্রার্থী দিতে পারেননি, আর সেখানে ড্যাংডিঙিয়ে কর্মী সভা থেকে শুরু করে একদম বিধানসভা ধরে ধরে বৈঠক করে অনেকটা এগিয়ে গেলেন অভিষেক ব্যানার্জি। আপনারা কি মনে করছেন? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।